অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী বিষয়গুলো সংস্কার আগে করে গণতন্ত্রের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনীতি দিয়ে রাজনীতিকে প্রতিহত করতে হবে, তবেই ফ্যাসিবাদ দূর হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। গণতন্ত্রে উত্তরণের যাত্রা যত দেরি হবে তত বেশি বিশৃঙ্খলা হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব। তো সুতরাং আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন, সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি। জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে, এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে, কিছু মিল আছে, কিছু অমিল আছে। চলতি বছর ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে এবছর কারা বা কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি তিনি। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য তা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে চলতি বছর 10 জনের কম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি। ব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন, যেটা ধারাবাহিকতা এখনো চলছে, যে কোনো ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা এই পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরো খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। সদ্য নিয়োগ পাওয়া পিএসসির 7 সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকাল 11:30টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের এই শপথ অনুষ্ঠিত হয়। এই সময় সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের পরিবার উপস্থিত ছিলেন। গত 18 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন। এই 7 জনের নিয়োগের পর এখন পিএসসির সদস্য সংখ্যা হলেন 15 জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 23 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এছাড়া সংবিধানের 13শ সংশোধনের রিভিউ শুনানি আগামী 8 মে ধার্য করেছেন আদালত। আর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6531 জনের নিয়োগ বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি হবে আগামীকাল। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী 15 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হলো 116 বার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত এই দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত এসপি মোহাম্মদ আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাগর সরওয়ার ও মেহরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবার এলো মাহে রমজান। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। গতরাতে তারাবির নামাজ আদায় ও সেহরি খাওয়ার পর রোজা রাখার মধ্যে দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস শুরু করেছেন মুসল্লিরা। পবিত্র এই মাসে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আরও তথ্য জানাচ্ছেন মাহবুব সৈকত।
রহমত বরকত আর নাজাতের আবাহন নিয়ে আবারও বিশ্বাসী মানুষের দোরগোড়ায় সিয়াম সাধনার মাস রমাদান। আত্মশুদ্ধি, আত্মগঠন, কল্যাণ ও তাকওয়ার মাস মাহে রমজান। মহান আল্লাহ এই মাসটিকে বহু ফজিলত এবং মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। ফলে এই মাস মুমিন বান্দার জীবনে এক দুর্লভ সুযোগ এনে দেয়। রমাদান হলো রহমতের মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মার্সি, দয়া। এজন্য তিনি জাহান্নাম বন্ধ করে দেন, জান্নাত খুলে দেন এবং তার রহমতের পরিধিকে আরও ব্যাপৃত করেন, বেশি বাড়িয়ে দেন। আমাদেরকে পরিশুদ্ধ করার এক মহান সুযোগ হলো মাহে রমাদান। এই সুযোগ তো আল্লাহ তাআলা আগামী বছর যে আমি আপনি পাবেন কোনো নিশ্চয়তা নেই। এই জন্যে আমি মনে করি যে এই মাসটিকে আমাদের কাজে লাগানো উচিত। রমাদান পবিত্র কুরআন অবতীর্ণের মাস। মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে কুরআন। রমজানের তো আমরা জানি যে 12 মাসের মধ্যে এটা সেরা, আর সেরা হওয়ার কারণ হলো কোরআন নাজিল হয়েছে এই মাসে। কোরআনই হলো মুখ্য উদ্দেশ্য, আর কোরআনই পারে একটা ব্যক্তিকে, একটা পরিবারকে, একটা সমাজকে, একটা জাতিকে উল্টে দিতে। এবং আমরা জানি যে আইয়ামে জাহেলিয়াত ছিল পৃথিবীর সর্বকালের সবচেয়ে অধপতিত একটা সমাজ। সেটাকে রাসূল যে সামান্য কয়েক বছরে বদলে দিলেন, সেখানেও আমরা দেখি এই রমাজান, এই কোরআন। তো বিধায় দুনিয়াকে বদলে দেয় যে মাস, যে কিতাব, সেটা কিন্তু আমাদের মধ্যে এখনো আছে এবং সেটা চলে আসছে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বিশেষ গ্রেস দিয়েছেন, যে কারণে আমরা যেমন সম্মান পাই, সওয়াব পাই 700 গুণ থেকে। এবং একটা হাদিস অনুযায়ী আল্লাহ বলছেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই সময় আমি আমার নিজ হাতে এইটা রিওয়ার্ড আমি দান করি। এবং সেখানটায় বলেছেন আল্লাহু আকবার আতিয়াব, আল্লাহ তাআলা আরও বেশি দিতে পারেন, 700 গুণ নয় শুধু, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দিতে পারেন। তাহলে এটা যদি হয় ভালো কাজের, তাহলে একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কেউ কোনো খারাপ কাজ করে, বিশেষ করে কনজিউমারদের কষ্টের কারণ হয়, সেটাও এই পাপটার পরিমাণও অনেক গুণে বেড়ে যাবে। মহান আল্লাহর কাছে সবারই ফরিয়াদ, সিয়াম সাধনার শিক্ষায় আলোকিত হোক জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্র। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের কিছু বণিক শ্রেণীর লোকেরা, যারা বিভিন্ন সময় স্টক করে মালামাল চড়া মূল্যে, অধিক মূল্যে বাড়িয়ে তারা এখানে প্রাইস হাইক করে, যেটাকে ইসলামের দৃষ্টিতে এক ধরনের জুলম, এটা বরকতহীন একটি আয়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, মিথ্যা কেন্দ্রিক কাজ ছাড়তে পারলো না, তার খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া আল্লাহর কিচ্ছু আসা যায় না। খুব কঠোর কথা, কিন্তু চলুন আমরা একটু পরিশুদ্ধ হই, ভালো মানুষ হই, ভালো মুসলমান হই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পবিত্র রমজান আসতেই কিছুটা বাড়তি সিলেটের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার। লেবু, পেঁয়াজ, রসুন ও সয়াবিন তেলের দাম বেড়েছে। খাসি ও গরুর মাংসের পাশাপাশি মুরগির দামও বাড়তি। সিলেট থেকে প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট। রমজানের শুরুতেই সিলেটের পাইকারি বাজারে মাংসের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি 30 থেকে 50 টাকা। খুচরা বাজারে যা আরো বেশি। ক্রেতাদের মতে পণ্যের দাম কমার কোনো লক্ষণই নেই বাজারে, বরং ঊর্ধ্বমুখী। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম আদায় করছেন বলে অভিযোগ ক্রেতাদের। তেলের জন্য বলে ওনারা বলেন যে চাউল নিতে হবে, পেঁয়াজ নিতে হবে, আর না হয় আমরা তেলটা পাই না। সানাও দাম বাড়ায়, চিনিও দাম বাড়ায়, ময়দা, আটা সবটারও দাম বাড়ায়। তুলনামূলক আগের চেয়ে প্রত্যেকটা জিনিসের দাম আমার কাছে বেশি লাগে। রমজান উপলক্ষে যাতে আমরা সাধারণ মানুষের বাজারটা যাতে সহজ হয়। নগরীর কালীঘাট আড়তে বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা, রসুন প্রতি কেজি 10 থেকে 25 টাকা এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রতি কেজি 20 থেকে 30 টাকা। গরুর মাংসের দাম প্রতি কেজি 30 টাকা বেড়ে হয়েছে 780 টাকা, আর 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। বাজারে হঠাৎই ব্রয়লার মুরগির সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে এর দামে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। আগে আসলো 14 টাকা, এখন 17 টাকা 16 টাকা বিকে, আর তো আমরা বেচি 90 টাকা, বললাম অনেক সমস্যা। বাজারও গরুর দামও বেশি, কারণ মানুষের চাহিদা পূরণ করার লাগে যে এইটাতে ওর এটাও ব্যস্ত হইবে, তো আর উপরে বেচতে পারতাম না। তেল কোম্পানি দেয় বিন লাগাইয়া, যদি 1 কার্টন তেল লইতে চান তাহলে আপনার হয় আটা আনতে হইব, ময়দা আনতে হইব, অথবা সরিষার তেল আনতে হইব, যেগুলো আমরার জন্য মানে ব্লক হয়ে থাকে। নিয়ম হইল গিয়া তাই সব তেল দিতে আসলা, তখন বাজার থাকলো না নিয়ন্ত্রণ। তখন বড় ব্যবসায়ী যদি এটা করেন, আমরা ছোট ব্যবসায়ী সকল যাইমু কই। তবে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে দাবি সিলেটের জেলা প্রশাসনের। কেউ অতিরিক্ত দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিলেটের জেলা প্রশাসক। দ্রব্যমূল্য যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি এবং আশা করি যে অযৌক্তিকভাবে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করবে না। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট।
ভোজ্য তেল সয়াবিন পাইকারি বা সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা সেটা জানার জন্য একটু সময় প্রয়োজন হবে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে। সয়াবিন তেল পর্যাপ্ত থাকলে মানুষ স্বস্তিতে থাকবে। সকালে রোজা উপলক্ষে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আমাদের পুরো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসায় কমপক্ষে 4 দিন দরকার। যাওয়া, তদন্ত করা, আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব। যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করব। প্রতিষ্ঠার 52 বছরে উন্নয়নের দেখা পায়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামুদিয়া কাচের চড়া উচ্চ বিদ্যালয়। মাটি ও সেমি পাকা দেয়াল আর ফুটো হওয়া টিনের চাল নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। গোবিন্দগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান বাবুর পাঠানোর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। 1972 সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে 2 একর জমিতে কাছের চড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার প্রায় 52 বছর অতিক্রম করলেও অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত বিদ্যালয়টি। শ্রেণীকক্ষ ও আসবাবপত্র সংকটের কারণে শিক্ষার্থীরা কষ্টে পড়ালেখা করছেন। মাটি ও সেমি পাকা দেয়াল আর ফুটো হওয়া টিনের চাল নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বিদ্যালয়টির কার্যক্রম। শ্রেণীকক্ষের দেয়ালের আস্তর খুলে পড়েছে অনেক আগেই। টিনের চাল অসংখ্য ফুটোর পাশাপাশি ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে। মেরামত না করা হলে আগামী বর্ষায় এই ভবনে সম্ভব হবে না শিক্ষা কার্যক্রম, মনে করেন শিক্ষার্থী অভিভাবকরা। বৃষ্টি আসলে হচ্ছে দেয়াল টেয়াল ভিজে যায়, বিদ্যুতের ব্যবস্থা নাই, চারপাশে খোলামেলা, এমনকি গরু বাছুর ওঠে। স্কুলে একটা ভালো ক্লাসরুম নাই, ভালো বেঞ্চ চেয়ার এগুলো নাই। ভবনগুলোর যে টিন জরাজীর্ণ অবস্থা, টিনের ফুটে দিয়ে পানি পড়ে। এমনিতেই শ্রেণীকক্ষ সংকট থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এমন পরিস্থিতিতে কমতে শুরু করেছে স্কুলের শিক্ষার্থীও। শ্রেণীকক্ষ সংকট সমাধানে সংস্কার বা নতুন একাডেমি ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। ক্লাসরুমে কোনো বেঞ্চ বা ভাঙাচুরা এরকম আর কি। এইভাবে যদি চলতে থাকে এবং প্রতিষ্ঠানে যদি উন্নয়ন আজও করা না হয়, তাহলে হয়তো এই প্রতিষ্ঠানটা একসময় বিলীন হয়ে যাবে। এখানে বারান্দা, এখানে বর্ষাকালে পানি জমে যায়, এই মাঠটা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। সরকারের উচ্চ মহলের সুদৃষ্টি কামনা করছি অতি দ্রুত এই স্কুলের দিকে নজর দিয়ে অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার মান নিশ্চিত করার জন্য। স্কুলটির সমস্যা সম্পর্কে অবগত উল্লেখ করে স্থানীয় শিক্ষা বিভাগ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থ বরাদ্দ দিলেই সংকট সমাধান হবে। ভঙ্গুর অবস্থাটা আমরাও জানি, তার সাথে বিবেচনা করে আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে সাব ইঞ্জিনিয়ার এবং সহকারী ইঞ্জিনিয়ার মহোদয় আছে, তার সঙ্গে আলোচনা করে আমরা একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে তাদেরকে আমরা মেরামত ও সংস্কারের জন্য নাম প্রস্তাব করেছি। বিদ্যালয়টি দ্রুত সংস্কার করে শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এবারে অন্যান্য বিষয়। নির্ভুল ভোটার তালিকায় নতুন বাংলাদেশ গড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের অবমূল্যায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। আবু সাইদ রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস 2026 উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। ভোট হলো উৎসবের এবং আনন্দের। আমরা অঙ্গীকার করছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি নির্বাচন পাবেন। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপদে এবার জাতীয় ভোটার দিবস উদযাপিত হচ্ছে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে নিহত আহতদের স্মরণ করে নির্বাচন কমিশনাররা তুলে ধরেন অতীত নির্বাচন প্রসঙ্গ ও আগামী চ্যালেঞ্জ, আর এজন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের একটি বাস্তব সম্ভাবনা এবং পরিবেশ তৈরি হয়েছে। যখন আমরা আজকে জাতীয় ভোটার দিবস উদযাপন করছি, তখন ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধারে একটি সুযোগ তৈরি হয়েছে। বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে
এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন হয়েছে। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটিভ হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। আর এর আগে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। সর্বস্তরের লোকজনের মধ্যে একটা ঐক্যমত আমি দেখছি, মানে এটা যেন কনসেনসাস কমিশন লাগে নাই, একটা বিষয়ে সবাই একমত। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কেউ আমাকে বলে নাই। কিন্তু এছাড়াও তিনি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে প্রহসনে নির্বাচন করতে ফেসিবাদী সরকার মৃত ভোটারদেরকে জীবিত বানিয়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য দুর্বিসন্ধিমূলক নির্বাচন করে জাতিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়, আখেরে টিকা যায় না। আর এর আগে সকালে ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে নির্বাচন কমিশন সচিবালয়। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। সাতক্ষীরায় গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। বাগান পরিচর্যায় এখন ব্যস্ত চাষিরা। তবে অন্য বছরের তুলনায় এবছর আম গাছে মুকুল দেরিতে আসলেও ফলন গত বছরের তুলনায় বেশি পাবে বলে আশাবাদী তারা। তবে সম্প্রতি বৃষ্টি ও কুয়াশার কারণে আমের মুকুলের ক্ষতির এড়াতে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। যতদূর চোখ যায় চারিদিকে শুধু সোনালী মুকুলের সমারোহ। এ যেন সোনালী মুকুলের স্বর্গরাজ্য। সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ, আর মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছের ডালগুলো। তাই তো গাছে গাছে শোভাবর্ধনকারী এই আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে ঘন কুয়াশার কারণে মুকুলের কিছুটা ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। আমার 15 থেকে 20টা বাগান কিনে আছে। এই আম বাগানটা খুব পরিচর্যার মধ্যে আমরা খুব ব্যস্ততার সময় পার করতেছি। এখন এবছর মুকুল আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছে আল্লাহ পাক। অন্যবারের তুলনায় এবারও গাছে আল্লাহর রহমতে সব গাছে মুকুল বেরিয়েছে, কিন্তু আপনার এই রাত্রে ঘন কুয়াশার কারণে কিছু মুকুল পুড়ে যাচ্ছে। যদিও এবছর প্রতিটি গাছে পর্যাপ্ত মুকুল আসায় খুশি কৃষকেরা, তবে প্রাকৃতিক দুর্যোগ নিয়েও চিন্তার ভাঁজ তাদের কপালে। এবছর কীটনাশকের দাম অনেক বেশি বলে অভিযোগ কৃষকদের। এবার আমাদের সাতক্ষীরা জেলায় খুব সুন্দর মুকুল হয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া না দেয়, তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে ভালো ফলন হবে। মুকুল যা হয়েছে আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। এখন সামনে যে দুর্যোগের কারণে যদি আল্লাহ পাক যদি দুর্যোগটা না দেয় আমাদের খুবই ভালো। তবে এবছর সমস্যা হচ্ছে এবার কীটনাশকের যে দাম বেশি, খুব কষ্ট করে যে কীটনাশক কিনতে, যে কীটনাশক গত কিনছে আপনার 300 টাকা 400 টাকা, সেটা হচ্ছে 700 টাকা 800 টাকা। প্রতিটি গাছে সুসজ্জিত আমের মুকুল রক্ষা করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। সাতক্ষীরা জেলাতে এবছর 4135 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমের ইতিমধ্যে মুকুলে সুসজ্জিত আছে। কৃষকরা বিভিন্ন পরিচর্যা করছেন। আমাদের এবছর প্রায় 80,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি যে এই লক্ষ্যমাত্রা এবছর ছাড়িয়ে যাবে। আমাদের বৃষ্টি হয়ে গেছে এবং যে কুয়াশা ছিল সেখান থেকে আমকে রক্ষা করার জন্য আমরা কৃষকদেরকে ছত্রাকনাশক, কীটনাশক এবং অন্যান্য ব্যবস্থাপনা যেগুলো আছে সে বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে সাতক্ষীরায় এবছর 4135 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।